In the year 1963, 1963 সালে নিউ ইয়র্কে একটা জুতে একটা এক্সিবিট রাখা ছিল, যার নাম ছিল দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। আর সেটা ছিল একটা আয়না। আমি মনে করি, ইভেন আম শিওর আপনিও মনে করেন, মানুষ যদি চায় মানুষের থেকে খারাপ কিন্তু কেউ হতে পারে না। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমাদের চ্যানেলের 20 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নর্মালি আমাদের এই চ্যানেলে আমরা সব রকমের অভিজ্ঞতা শেয়ার করি, প্রেম, ভালোবাসা, ভয়, ভূতের ভয় স্পেশালি। কিন্তু আজকে আমরা মানুষের ভয় নিয়ে কথা বলব। এই যে ভূতের ভয়ের ব্যাপারে আমরা কথা বলি, ভূতের ভয় আসলে অজানার ভয়, যে জিনিসটার ব্যাপারে আমি জানি না, কিন্তু আমরা জানি যে মানুষ কি কি করতে পারে, আর সেই জন্যই হয়তো মানুষের ভয়টা বেশি। আজ দুজনের এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে, শিউলি এবং তপতি। তাদের জীবনের মানুষের ভয়টা কতটা আজ আমরা শুনবো। শিউলির অভিজ্ঞতা শিউলি রেকর্ড করে পাঠিয়েছেন, সেটা আমি আপনাদের শোনাবো, এবং তপতির অভিজ্ঞতা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও। আমি তোমার ফেসবুক পেজে একটি মেয়ের অভিজ্ঞতা শুনেছিলাম, যেখানে সে বলছিল যে কিভাবে যেই বন্ধুকে সে সব থেকে বেশি বিশ্বাস করেছে সেই তার বিশ্বাস ভেঙেছে। এটা শুনতে শুনতে আমার নিজের জীবনের একটা ঘটনা মনে পড়ে গেছিল, সেটাই লিখছি। এখন আমি বালিগঞ্জে থাকি বিয়ের পর। আমার বাবার বাড়ি বেহালায়, আর এটা বেহালার ঘটনা। আমি একটা গার্লস স্কুলে পড়তাম, নামটা ইচ্ছে করেই উল্লেখ করছি না। তো কি হয়েছিল, আমার বাড়ির পাশে আমারই সমবয়সী একটা মেয়ে থাকতো, সুমি। আমি আর সুমি ছোট থেকেই একদম একসাথে থাকতাম। মানে বলতে গেলে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পুরোটা দিন একসাথেই থাকতাম। খেলাধুলোও একসাথে, একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। আমাদের অনেকেই মজা করে বলতো যে আমরা নাকি দিন দিন একই রকম দেখতে হয়ে যাচ্ছি। আমাদের হাইটও সেম। কাকু কাকিমা মানে সুমির বাবা মা আমায় খুব আদর করতেন। সুমিও আমার বাবা মার কাছে তাদের নিজের মেয়ের মতোই ছিল। আমাদের ক্লাস এক হওয়াতে আমাদের পড়াশোনাও একসাথেই করতাম আমরা। নম্বরও আমাদের ওই কাছাকাছি থাকতো, কখনো আমি 1-2 নম্বর বেশি, তো কখনো ও। তো আমরা যখন ওই ক্লাস 7-8-এ পড়ি, তখন কয়েকটা পরীক্ষায় সুমি আমার থেকে 2-3 নম্বর কম পায়। একবার একটা ক্লাস টেস্টে যখন ঠিক এইরকমই একটা ব্যাপার ঘটে, ও হঠাৎ করেই কেমন যেন একটা ব্যবহার করা শুরু করে আমার সাথে। আমি ওকে জিজ্ঞেস করি কি হয়েছে, তো প্রথম এড়িয়ে যায়। কিন্তু আমিও নাছোড়বান্দা, ওকে মানিয়েই চলেছি। তখনও ঝগড়ার মতো করেই বলে ওঠে যে তুই নিশ্চয়ই কারো থেকে কোনো এক্সট্রা নোট নিয়েছিস, যেটা আমার সাথে শেয়ার করিসনি। আমি তো অবাক। ওকে অনেক বোঝালাম যে আমরা তো সারাদিনই একসাথে, সারাক্ষণই একসাথে, পড়াশোনাও একসাথে করি, আমি এক্সট্রা কোত্থেকে নেব। আমি ওকে এমনটাও বললাম যে তুই সবাইকে জিজ্ঞেস কর আমি তোর থেকে লুকিয়ে কিছু নিয়েছি কিনা। এটাও বললাম যে তুই আমাদের দুজনের খাতা মেলা, কোথায় নম্বর কাটা গেছে তাহলেই বোঝা যাবে। কিন্তু ও কোনোটাই করলো না, নিজের খাতাও আমায় দেখালো না। এরপর থেকেই আমি বুঝেছিলাম যে ও কেমন যেন আমায় এড়িয়ে এড়িয়ে চলছে, যেন না পারতে কথা বলছে। একা একা থাকতো বেশিরভাগ সময়। এমনকি কাকু কাকিমাও অদ্ভুতভাবে কথা বলতো। যেমন একদিন বিকেলে আমি ওদের ঘরে গেছি ওকে ডাকতে, তো কাকিমা আমায় ঢুকতে দেয়া তো দূরের কথা, শুধু ও ঘুমোচ্ছে বলে এক প্রকার ভাগিয়েই দিলেন। আমার খুব মন খারাপ হতো, কিন্তু সব ঠিক হয়ে যাবে ভেবে আমি কাউকে কিচ্ছু বললাম না। আর তাছাড়া ওই সময় আমরা বাবা মাদের সাথে এখনকার মতো মন খুলে সব কথা শেয়ারও করতাম না। মনে হতো যাই বলবো আমি বকা খাবো। এভাবেই চলছিল। তা আমাদের ফাইনাল এক্সাম এলো। আমি আর সুমি একসাথেই স্কুল যেতাম, কিন্তু আমার সাথে স্কুল অবধি গেলেও আমার সাথে কথা বলতো না। তো এইরকমই পরীক্ষার মধ্যে একদিন সুমি যেন হঠাৎ করে আবার আগের মতো হয়ে গেল। তো সেদিন রোজকার মতো আমি ওর বাড়ির গেটে গেছি, আরও দৌড়ে এসে দাঁড়া দাঁড়া বলে চিৎকার করতে লাগলো আগের মতোই। আমি দেখলাম এখনো পর্যন্ত সকালের খাবারটা শেষ করেনি। বললো ঘুম থেকে উঠতে নাকি দেরি হয়ে গেছিল। তো যাই হোক, আমি তো এটা দেখেই খুশি যে সুমি আবার আমার সাথে আগের মতো কথা বলছে। যেতে যেতেও বললো যে এখনও 2টো পাউরুটি নাকি আছে, ও শেষ করতে পারেনি। খাবার ফেলাও ঠিক না, তাই আমায় বললো খেয়ে নিতে। আমিও নর্মাল খেয়ে নিলাম, সব ঠিক ছিল। কিন্তু স্কুলে ঢুকতে ঢুকতেই বুঝছিলাম যে কেমন যেন বমি বমি করছে, গা গোলাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম যে কোনো মতে পরীক্ষাটা দিয়ে বেরোতে পারলেই হলো।
পরীক্ষা হলে ঢুকতে ঢুকতে মাথাটা খুব ঘোরাচ্ছিল। ভাবলাম নিশ্চয়ই বদহজম হয়েছে, কিন্তু লিখতে লিখতেই হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল আমার। যখন ঘুম ভাঙার মতো উঠলাম, দেখলাম প্রিন্সিপাল রুমে শুয়ে আছি। বাবা মা, দুজন ম্যাডাম আছেন, প্রিন্সিপাল ম্যাডামও আছেন, সাথে আবার একজন ডাক্তার মতো। আমার মাথা তখনও ঝিমঝিম করছে। বাবা মা আমায় বাড়ি নিয়ে এলো। এরপর ব্লাড টেস্ট করিয়ে বাবা মাকে ডাক্তার জিজ্ঞেস করেছিলেন যে সেদিন কি কি খেয়েছিলাম। খাবারের মধ্যে নাকি কী সব পেয়েছে, ওই ফুড পয়জনিং গোছের কিছু একটা হয়েছে। তো মা তো বলল যে পরীক্ষার আগে তো সেই ছোটোবেলা থেকেই সেদ্ধ ভাত খেয়ে বেরোই, আর তাছাড়া বাড়ির সবাই সেটা খেয়েছে, কই কারোর তো কিছু হয়নি। এই সব কথা শুনে আমার মনে পড়ল যে সুমি আমায় পাউরুটি খেতে দিয়েছিল। আমি ভয়ে ডাক্তারের সামনে কিচ্ছু বললাম না, কিন্তু বাড়ি এসে মাকে ভয়ে ভয়ে পুরো কথাটা বললাম। মাও খুব অবাক হলো, কিন্তু বোঝা গেছিল যে ওই পাউরুটিটা থেকেই কিছু হয়েছে। এবার প্রমাণ ছাড়া তো কাউকে জিজ্ঞাসাবাদ করা যায় না, কিন্তু আমার এত শরীর খারাপ, এত কিছু হওয়ার পরেও একবারের জন্য সুমি বা কাকু কাকিমা কেউ আমার খোঁজ নেননি। আর এটা এতটাই অদ্ভুত, কারণ আমরা এত কাছের যে কেউ আসুক বা না আসুক, তাদের আসার কথা। এই খোঁজ না নিয়েই তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে কুকীর্তিটা তাদেরই। সুমি তো ছোট, ওর তো মাথায় এসব আসার কথা না, কিন্তু কাকু কাকিমা যে কি উদ্দেশ্যে এমনটা করলেন আজও জানি না। এরপর থেকে স্বাভাবিকভাবেই সুমিদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমায় বাবা স্কুলে দিয়ে আসতেন। যে পরীক্ষাটা দিতে পারিনি সেটার জন্য প্রিন্সিপাল ম্যাডামই স্পেশালি টিচারকে বলিয়ে আবার আলাদা করে আমায় পরীক্ষা দিতে দিয়েছিলেন নতুন প্রশ্নপত্রে। আমি কোনোদিনও সুমির নামে কাউকে কিছু বলতে যাইনি। অনেকেই জিজ্ঞেস করেছিল কি হয়েছে, আমি অন্য কিছু বলে কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি আজও কোনো মানুষের উপর সহজে বিশ্বাস করতে খুব ভয় পাই। আজকে তোমাকে এই ঘটনাটা লেখার সময়ও সুমির ভালো নামটা উল্লেখ করছি না, ডাক নামটাই ব্যবহার করছি ইচ্ছে করে। কারণ যদি সুমি কোনোদিন এই ঘটনাটা শোনে, আমি চাই ও বুঝুক যে আমি জানি সেদিন কার দোষ ছিল। এই কথাটা তো আমরা সবাই শুনেছি যে অচেনা মানুষ কিছু দিলে একেবারেই খাওয়া উচিত নয়, কিন্তু তপতির এই অভিজ্ঞতাগুলোর মতো অভিজ্ঞতা শুনলে কোথাও না কোথাও নিজের মানুষের জন্যও কিন্তু বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়। নিজের বন্ধু যখন এমন করে, তারপর সত্যিই কিন্তু অন্য কোনো মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। আর কোথাও না কোথাও এইটা কিন্তু তপতির একটা ভয়। আর যেমনটা বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব মানুষের ভয়ের ঘটনা, শুনলেন তপতির অভিজ্ঞতা। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়, তবে তার আগে যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনি আমাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আচ্ছা, বাই দ্য ওয়ে, তপতি যে এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, মানে যে অভিজ্ঞতা শুনে উনি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, সেই অভিজ্ঞতা কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজে শুনতে পারেন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়। যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটা দেখেননি তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন। সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আমাদের পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন শিউলি, এবং শিউলির জীবনেও একটা ভয়ের ঘটনা ঘটেছিল। কিসের ভয়, সেই অভিজ্ঞতা আমরা শিউলির মুখ থেকেই শুনে নিচ্ছি। তাহলে চলুন শুনে ফেলি সেই এক্সপিরিয়েন্স। নমস্কার, আমার নাম শিউলি ব্যানার্জি। আমি আপনার ভিডিওগুলো অনেক দিন ধরেই শুনি, তো আমার নিজের জীবনের একটা ঘটনা আমার বলতে ইচ্ছে করছে। যদিও এটা ভূতের নয় ব্যাপারটা, কিন্তু খুবই ভয় পেয়েছিলাম সেদিন, তো সেই জন্যই ঘটনাটা একটু বলতে চাইছি। আমার গল্পটা শুরু করার আগে একটু আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে নিচ্ছি বোঝার জন্য। আমাদের বাড়ির নিচে একটা বড় গ্রসারি শপ আছে। দোকানে ঢোকার রাস্তাটা যথারীতি সামনের দিকেই, আর আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা তার পাশেই একটা সরু গেট রয়েছে। যেহেতু আমাদের বাড়ি বা পাশেই আরেকটা বাড়ি, মানে আমাদের দূর সম্পর্কের এক জেঠুর বাড়ি, প্রায় একেবারে গা ঘেঁষেই, তাই আমাদের বাড়ির পেছনে আরেকটা বড় গেট আছে যেখান দিয়ে গাড়ি ঢোকানো যায়। সেটা ডান দিক দিয়ে একটা গলির সাথে কানেক্টেড। তো ওই গেটটা অনেক সময় দোকানের দাদারাও ইউজ করে,
তাদের বাইক বা গাড়ি রাখার জন্য। তো এবারে আসছি আমি সেদিনের ঘটনাটায়। আমি যে সময়কার কথা বলছি তখন আমি ক্লাস 10-এ পরীক্ষা দেব, সামনেই পরীক্ষা। তো ওই সময় আমার এক পিসির বিয়ে ঠিক হয়। বিয়েতে তো যেতেই হবে সবার, প্রায় 3-4 দিন গিয়ে থাকারও নিমন্ত্রণ আছে। কিন্তু আমার পরীক্ষা যেহেতু, আমি সাহস পাচ্ছিলাম না যেতে, কিছু করার নেই, তাই আমি গেলাম না। কিন্তু মা বাবা দিদি গেল, আমি বাড়িতেই রয়ে গেলাম। আমি এর আগেও একা থেকেছি বাড়িতে, তো খুব ছিমছাম আমাদের পাড়াটা। এমনিতে সবাই সবাইকে চেনে, পাশে জেঠুরও বাড়ি রয়েছে। যদিও জেঠুরাও সেবার গেছিল বিয়েতে, কিন্তু তারা শুধু এক রাতের জন্যই গেছে। তো তাদের বাড়িতেও তো সামনেই একটা বিয়ে ছিল, ওই বাড়িতেও, ফলে তারা শুধু এক রাতের জন্যই সেদিন গিয়েছিল। তো যাই হোক, আমি তো বাড়িতে একা আছি, স্কুলেও ছুটি, তাই রাত জেগে জেগে পড়তাম আর সকালে একটু দেরি করে উঠতাম। এরকমই একদিন রাতে পড়ছি, আমার ঘরটা ছিল বাঁদিকে, পেছনের দিকে। হঠাৎ মনে হলো যেন আমাদের পেছনের গেটের দিক থেকে খুব আস্তে কোনো আওয়াজ আসছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝলাম না। তো কুকুর বেড়াল হবে ভেবে আমি আর পাত্তা দিলাম না, আবার পড়তে থাকলাম। কিন্তু আবারও কিছুক্ষণ পরে মনে হলো যেন কেউ নিচে হাঁটছে, খুব আস্তে। আমি স্পষ্ট কিছু শুনতে পাচ্ছিলাম না, কিন্তু একটা ইনটিউশন কাজ করছিল যে কিছু একটা নিশ্চয়ই আছে। তাই নিশ্চিত হওয়ার জন্যে আমি ওদিকের জানালায় গিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম নিচে কাউকে দেখা যায় কি না, কিন্তু কিছু দেখতে পেলাম না। তো আবার ফিরে এসে আমি তখন পড়তে চেষ্টা করছি। অনেকক্ষণ হয়ে গেল, কোনো আওয়াজ নেই আর। তা আমারও মাথা থেকে বেরিয়ে গেছে আওয়াজটার কথা। আর ঠিক তখনই আবার মনে হলো একটা খসখস আওয়াজ হলো, কিন্তু এবারে আওয়াজটা নিচে নয়, আমাদের বাড়ির সামনে বাঁদিকে ব্যালকনিটায় মনে হলো একটা আওয়াজ শুনতে পেলাম। আমার ঘর পেছনে, ঠিক বুঝতেও পারছি না ঠিক শুনলাম কি না। কেমন একটু ভয় ভয় করতে লাগলো। বাকি সব ঘরের আলো নিভিয়ে আমি আমার ঘরের দরজাটা লাগিয়ে পড়ছিলাম। ইচ্ছে হলো উঠে গিয়ে দেখি, কিন্তু সাহসেও কুলোচ্ছে না। আওয়াজটা কিন্তু 2-1 সেকেন্ডের জন্য হয়ে আবার থেমে গেল, কিন্তু আমার তো ভয় যাচ্ছে না। তাই আমি কোনো উপায় না বুঝে আমার এক বান্ধবীকে ফোন করলাম। বললাম যে তুই একটু লাইনে থাক। ও রাত জেগে পড়ে, তো আমাদের পড়তে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে বা ডাউট হলে আমরা একজন আরেকজনকে ফোন করে নিই। তো ওর সাথে কথা বলছিলাম, ও আবার মজা করে আমাকে বলল যে হাতের কাছে একটা লাঠি আর পিপার স্প্রে এনে রাখ। আমি ওর সাথে কথা বলতে বলতে সাহস করে সত্যি সত্যি দরজা খুলে একটা পুরনো লাঠি আর একটা স্প্রে এনে নিজের কাছে রাখলাম। এরপর প্রায় ঘন্টাখানেক মতো হয়ে আসছে। ও আর কতক্ষণ ফোনে থাকবে, ও ফোন রেখে দিল। আমারও পড়তে পড়তে ঝিমুনি আসছে, তো আমি বিছানায় গিয়ে ফোনটা নিয়ে ওই একটু শুয়ে পড়লাম আর কি। তো কখন চোখ লেগে গেছে আর বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে গেল আর বুঝলাম যে নিচে বাড়ির সামনে অনেক লোকজনের আওয়াজ হচ্ছে। আমার মুখটা ছাদ করে উঠলো। তখন হালকা হালকা ভোর হয়ে এসেছে। দৌড়ে গেলাম ব্যালকনির দরজা খুলে নিচে দেখতে, আর দরজাটা খুলতেই দেখলাম ব্যালকনির মধ্যে জুতোর দাগ ছড়ানো ছেটানো বেশ কয়েকটা। কিছুই বুঝতে পারছিলাম না তখনও। তো নিচ থেকে আমার এক কাকু আমাকে দেখতে পেয়ে ডাক দিল, মাম্পি দেখ কি হয়েছে, তুই কোনো আওয়াজ পাসনি? আমার বাড়ির নাম মাম্পি। আমি জিজ্ঞেস করাতে আমায় ওনারা দেখালেন যে আমাদের ব্যালকনির লাগোয়া যে জেঠুদের ব্যালকনি, সেখানে দুটো জানালার একটা ভাঙা, আর নিচে তাদের দরজার যে কবজাটা সেটাও আলগা হয়ে রয়েছে। জেঠুদের বাড়িতে চুরি হয়ে গেছে। আমার তো ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। আমি কোনো মতে নিচে সবাইকে বললাম যে আমাদের ব্যালকনিতেও অনেকগুলো পায়ের ছাপ রয়েছে। এরপর তো কাকু কাকিমারা ওপরে এলেন সবাই, আর সব দেখে বুঝলেন যে আমাদের ব্যালকনি দিয়ে উঠেই ওই চোরেরা পাশের বাড়ির ব্যালকনিতে গেছে, জানলা ভেঙে ঢুকেছে, আর তারপর ওদের নিচের দরজা দিয়ে বেরিয়ে গেছে। পুলিশকে তো অলরেডি ফোন করা হয়ে গেছে, বাবা মা জেঠুদেরও ফোন করা হলো, সবাই চলেও এলো যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে তো যা যা হয় নর্মালি যা হয়ে থাকে তাই হলো। কিন্তু কথা হচ্ছে
জেঠুরা এক রাতের জন্যই তো গিয়েছিল। চোরেরা জানলো কি করে যে সেদিনই বাড়ি খালি? আর বেছে বেছে এই বাড়িটাই কিভাবে, যেখানে সামনে একটা বিয়ে রয়েছে, বাড়িতে কিছু দামি জিনিস থাকার একটা সম্ভাবনা রয়েছে? আমাদের পাড়াতে কিন্তু এর আগে কোনো চুরির কেস ছিল না, সেটাই প্রথম আর সেটাই কিন্তু শেষ। চোরেরা অবশ্য কিছু ক্যাশ নিয়েছিল, কিন্তু গয়না বা ওরকম কিছু বাড়িতে পায়নি, কারণ ব্যাংকের লকারে ছিল সব কিছু ভাগ্যবশত। তো চোর যদিও ধরা পড়েনি, কিন্তু এটা সবাই বুঝতে পেরেছিল যে এটা কোনো চেনা লোকেরই কাজ। তো যাই হোক, আমার সত্যি সেদিন খুব ভয় হয়েছিল। এখনো যখন সেদিনের কথা ভাবি না, যে সেদিন যদি আমি রাতে ব্যালকনি খুলে দেখতে যেতাম যে কি বাইরে কিসের আওয়াজ, তাহলে কি আমি চুরিটা আটকাতে পারতাম নাকি নিজেই বিপদে পড়ে যেতাম, সেটা এখনো ভাবি। তো এরপরে আর কোনোদিন আমার বাড়িতে একা থাকতে হয়নি, কিন্তু আমি বুঝেছিলাম যে সত্যি সত্যি মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না, হতেও পারে না। বাড়িতে আপনি একা, আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির মধ্যেই হয়তো কোনো একটা মানুষের উপস্থিতি বা কিছু একটা হচ্ছে, কিন্তু ভয়ে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। এবং শিউলি যেমনটা বলেছিল, যদি ব্যালকনি দরজা খুলে সে বাইরে যেত, তার সাথে খারাপ কিছু একটা হয়তো হতে পারত। এটা কোথাও না কোথাও একটা বড় ভয়ের জায়গা, আর এই ভয়টা কিন্তু কোথাও না কোথাও বসে যায় মনের মধ্যে। আজকের দুটো অভিজ্ঞতায় ভয় নিয়ে, তবে যেমনটা প্রথমে বলেছিলাম, অজানার ভয় নয়, মানুষের ভয়। আর মানুষের ভয় অজানা ভয়ের থেকে অনেক বেশি। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। আর যেমনটা বলছিলাম, যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা কিন্তু আপনি খুব সহজেই শেয়ার করতে পারেন। যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন, শুধু যে বয়ের হতে হবে এমন কোনো কথা নেই। কিভাবে শেয়ার করবেন আবারও বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।